আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন আহমদ ছফা রচিত উপন্যাস যদ্যপি আমার গুরু। আজ পর্ব 4। একদিন আমি উত্তেজিত হয়েই স্যারের কাছে গেলাম। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। স্যার বাড়িতে ছিলেন। সারা শরীর চাদরে ঢেকে পত্রিকায় চোখ বুলোচ্ছিলেন। আমি বসবার আগেই বলে ফেললাম, কাল টিচার্স ক্লাবে শুনেছি আপনি ইসলামিক একাডেমিতে নাকি একসময় আমি কেন পাকিস্তান চেয়েছিলাম এ বিষয়ের উপর একটা বক্তৃতা দিয়েছিলেন। রাজ্জাক স্যারের চোখে মুখে কৌতুকবোধ ঝিলিক দিয়ে উঠল। বক্তৃতা একটা দিয়েছিলাম, তো আপনি সরছেন কেন? আপনি পাকিস্তানের পক্ষে ওকালতি করবেন, চড়ব না তো কি? আমি তো পাকিস্তান চাইছিলাম, এই কথাটা বলতে দোষ কি? তিনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তিনি যখন আহত বোধ করেন তার চোখ থেকে এ ধরনের দৃষ্টি বিচ্ছুরিত হয়। আমি একটুখানি ভয় পেয়ে গেলাম। আমার খেয়ালই ছিল না আমার জন্মের বহু পূর্বে ঘটে যাওয়া একটা ঐতিহাসিক ঘটনার পক্ষে অবস্থান গ্রহণ করার জন্য আমি স্যারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছি। স্যার বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। আমিও সাহস করে কোনো কথা বলতে পারছিলাম না। এই নীরবতা আমার কাছে একটা দুর্বহ বোঝা হয়ে উঠেছে। ইচ্ছা হচ্ছিল পালিয়ে চলে আসি, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। এরই মধ্যে কাজের ছেলেটি তামাক দিয়ে গেল। হুকোতে 2-3 টান দেওয়ার পর স্যার মুখ খুললেন। মনে হলো বেঁচে গেছি। স্যার বললেন, ওই বক্তৃতায় আমি কি কইছিলাম এটা আপনি দেখছেন কিনা? আমি বললাম, না। স্যার বলতে শুরু করলেন, আমি কইছিলাম আপনারা বাংলায় যত উপন্যাস লেখা হয়েছে সব এক জায়গায় আনেন। হিন্দু লেখক মুসলমান লেখক ফারাক কইরেন না। তারপর সব উপন্যাসে যত চরিত্র স্থান পাইছে, রাম, শ্যাম, যদু, মধু, করিম, রহিম নামগুলা খুঁজা বাইর করেন। তখন নিজের চোখকে দেখতে পাইবেন উপন্যাসে যেসব মুসলমান নাম স্থান পাইছে তার সংখ্যা 5%-এর বেশি হইব না। অথচ বেঙ্গলে মুসলমান জনসংখ্যার পরিমাণ অর্ধেকের বেশি। এই কারণেই আমি পাকিস্তান দাবির প্রতি সমর্থন জানাইছিলাম। আমার তর্ক করার ইচ্ছা তখনও দমে যায়নি, তাই জিজ্ঞেস করলাম, উপন্যাসে মুসলমান চরিত্রের স্বল্পতার কারণে আপনি কিন্তু একটা ধর্মতান্ত্রিক রাষ্ট্রের সমর্থন দিতে পারেন না। আপনি এখন ধর্মতান্ত্রিক রাষ্ট্রের কথা কইতেছেন, তখন সিচুয়েশন আসছিল একেবারে অন্যরকম। আরেকটা জিনিস মনে রাখবেন, উপন্যাস হইল গিয়া আধুনিক সোশ্যাল ডিসকোর্স। বেঙ্গলে হিন্দু মুসলমান শত শত বছর ধরে পাশাপাশি বাস কইরা আইতেছে। হিন্দু সমাজরা উপন্যাস লেখার সময় ডেলিভারিটলি মুসলমান সমাজরা ইগনোর কইরা গেছে। 2-1জন ব্যতিক্রম থাকলেও থাকবার পারে। বড় বড় সব হিন্দু লেখকের কথা চিন্তা কইরা দেখেন, তারা বাংলার বায়ু, বাংলার জল এইসব কথা ভালা কইরাই কইয়া গেছে, কিন্তু মুসলমান সমাজের রাইটফুল রিপ্রেজেন্টেশনের কথা যখন উঠছে সকলে এক্কেরে চুপ। মুসলমান সমাজের সংস্কৃতির অধিকার থেকে বঞ্চিত করার এই যে একটা স্টাবার্ন অ্যাটিটিউড, এই সময় তার রেমিডির অন্য কোনো পন্থা ছিল না। একসঙ্গে অনেকক্ষণ কথা বলার পর স্যার একটু দম নিলেন। কাজের ছেলেটি চা দিয়ে গেল। চায়ে চুমুক দেবার পর স্যার আবার মুখ খুললেন। আরেকটা হিসাব অবসর সময় কইরা দেখেন, 1947 থেকে 70 পর্যন্ত আমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখালেখির ক্ষেত্রে যতগুলান মানুষ বাইর হইছে, 1921 থেকে শুরু কইরা 47 এই কোয়ার্টার সেঞ্চুরি হিসাব কইরা দেখেন মুসলমান সমাজের মধ্য থেকে সেরকম একজন মুসলমান লেখকও বাইর হইছে কিনা। 47-এর পরে যেসব মুসলমান লেখক বাইর হইছে আউটলুকের দিক দিয়া সকলে আউট অ্যান্ড আউট সেকুলার। পাশাপাশি পশ্চিম বাংলার আধুনিক লেখকদের মধ্যে দেখবেন সেকুলার লেখক অধিক পাইবেন না। তবে কথা উঠতে পারে আর্টিস্টিক এক্সপ্রেশন সম্পর্কে। আমি বললাম, হিন্দু সমাজে সেকুলার চিন্তা ভাবনা তো অনেকদিন আগেই শুরু হয়েছে। স্যার বললেন, কথাটা ঠিক আবার ঠিকও না। যেই জিনিসটাই আপনারা বেঙ্গল রেনেসা কইবার লাগছেন এটা মানতে আমার ঘোরতর আপত্তি আছে। আপনারা রামমোহন রে রেনেসার মানুষ কইবেন, কিন্তু হে কামটা কি করছে? তার মতো এমন ধর্মপ্রচার আগেও ইন্ডিয়ার অনেক মানুষ কইরা গেছেন। আমি তো তার বাংলা ভাষা চর্চা ছাড়া
উল্লেখ করার মতো আর কিছু খুঁজা পাই না। এন্টায়ার 19th সেঞ্চুরিতে পুরুষ সিংহই একজনই, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর মহাশয় ছাড়া দেবেন ঠাকুর বলেন, বঙ্কিম বলেন, কেশব বলেন, সকলে তো নতুন করে রিভাইভালিজমের বিকাশ ঘটাইছেন। পার্থ চট্টোপাধ্যায় একটা মূল্যবান বই লিখছিলেন, নামটা জানি না। তিনি দেখাইছেন যে সময় বঙ্কিমের উপন্যাসগুলা প্রকাশ পাইবার লাগছিল, একই সময় বটতলার মুসলমানি পুঁথিগুলাও মুদ্রণ যন্ত্রে ছাপা হইয়া বাহির হইতে আসিল। বঙ্কিমের উপন্যাস 200-250 বেশি ছাপা হইত না, কারণ আধুনিক সাহিত্য পড়ার পাঠক আছিল খুব সীমিত। কিন্তু বইটা পড়লে দেখতে পাইবেন মুসলমানি পুঁথি ছাপা হইতেছিল হাজারে হাজারে। বঙ্কিমের বিষয়বস্তুর সঙ্গে পুঁথির বিষয়বস্তু তুলনা করলে ডিফারেন্সটা সহজে বুঝতে পারবেন। পুঁথির বিষয়বস্তু একেবারে সেকুলার, কিন্তু চিন্তা পদ্ধতি মধ্যযুগীয়। বঙ্কিমের চিন্তা আধুনিক, কিন্তু বিষয়বস্তু ধর্মীয়। আমি প্রতিবাদ করে বললাম, বঙ্কিমের সব রচনার বিষয়বস্তু তো ধর্মীয় নয়। স্যার বললেন, ওইল একই কথা, রিভাইভালিস্ট স্পিরিট অ্যান্ড মডার্ন স্পিরিট, ওর গায়ে ঠেস দিয়া খাড়াইয়া আছে। স্যারের কথাটা পুরোপুরি মেনে নিতে আমার কষ্ট হচ্ছিল, তাই বললাম, মাইকেল, বঙ্কিম, ওনাদের হাতেই তো বাংলা সাহিত্যের আধুনিকতার সূত্রপাত। স্যার বললেন, আধুনিকতা জিনিসটাও তো ভালো কইরা বুঝন লাগবো। আধুনিকতা জিনিসটা বেবাক দুনিয়ায় একই সময়ে আইছে, 10 বছর আগে কিংবা 10 বছর পরে। বিলাতে রেলগাড়ি চালু হওয়ার 10 বছর পরে ইন্ডিয়াতে রেল আইয়া গেছে। বঙ্কিম মারা গেছেন 1893 সালে, আর টলস্টয় মারা গেছেন 1911 সালে। বঙ্কিমের তুলনায় টলস্টয় দীর্ঘ জীবন পাইছিলেন। সেই দিয়া দেখতে গেলে টলস্টয় বঙ্কিমের কন্টেম্পোরারি। দুইজনের লেখার কন্টেন্ট মিলাইয়া দেখেন, টলস্টয় কমন ম্যানকে কি চোখে দেখছেন আর বঙ্কিম কি চোখে দেখছেন। শুধু টলস্টয় আর বঙ্কিম কেন, ইউরোপের লিটারারি স্টলওয়ার্ট ফ্লবেয়ার, মোপাসা, চেকভ, টুরগেনিয়াভ, গোগোল, জোলা, এই সকল একটা বিশেষ সময়ের মানুষ। এদের লগে আপনি রবীন্দ্রনাথেরও ধরবার পারেন। আমি বললাম, স্যার রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলেন। স্যার বললেন, রবীন্দ্রনাথের প্রতিভা ঠিকই আসিল, বাংলা ভাষাটি তো রবীন্দ্রনাথের হাতেই পুষ্ট হইছে। এক হাতে বিচিত্র বিষয় নিয়ে লিখছেন, এইটাই রবীন্দ্রনাথের সবচেয়ে বড় ক্রেডিট। আদার দেন লিটারারি ট্যালেন্ট, অন্যান্য বিষয়ে রবীন্দ্রনাথের যদি বিদ্যাসাগরের মতো মানুষের সঙ্গে তুলনা করেন, হি কামস নোওয়্যার নিয়ার টু দ্যাম। স্যারের কথাটা শুনে আমার ভালো লাগলো না। আমি রবীন্দ্রনাথকে খুব বড় একজন মানুষ হিসেবে ভাবতে অভ্যস্ত হয়ে উঠেছি, তাই জিজ্ঞেস করলাম, রবীন্দ্রনাথ কি খুব বড় একজন মানুষ নন? স্যার বললেন, রবীন্দ্রনাথ বড় লেখক, মানুষ হিসেবে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর কিংবা তার মতো মানুষদের ধারে কাছেও আসতে পারেন না। বড় লেখক এবং বড় মানুষ এক নয়। বড় লেখকদের মধ্যে বড় মানুষের ছায়া থাকে, বড় মানুষরা আসলেই বড় মানুষ। লেখক কবিরা যা বলে সেরকম আচরণ না করলেও চলে। হের লাইগা প্লেটো তার রিপাবলিক থেকে কবিগণ নির্বাসনে পাঠাইবার কথা বলছিল। আমি বললাম, এ কথা কি রবীন্দ্রনাথের বেলায়ও প্রযোজ্য? স্যার বললেন, রবীন্দ্রনাথ ব্যতিক্রম হইল কেমনে? তিনি তো এই ক্যাটাগরির মধ্যেই পড়েন। আমার মনের মধ্যে একটুখানি খুঁতখুঁতানি থেকে গেল, সেজন্য পাল্টা প্রশ্ন করলাম, রবীন্দ্রনাথ কি বাঙালি জনগোষ্ঠীর ভাষাকে উৎকর্ষের একটা বিশেষ স্তরে নিয়ে যাননি? স্যার বললেন, বাংলা ভাষাটা বাঁচাইয়া রাখছে চাষা ভুষা মুটে মজুর, এরা কথা কয় দেখাই তো কবি কবিতা লিখতে পারে। সংস্কৃত কিংবা ল্যাটিন ভাষায় কেউ কথা কয় না, হের লাইগা এখন সংস্কৃত কিংবা ল্যাটিন ভাষায় সাহিত্য লেখা হয় না। স্যার তারপর রবীন্দ্রনাথের সামাজিক প্রবন্ধ নিয়ে তার মতামত প্রকাশ করতে আরম্ভ করলেন। তিনি বলতে থাকলেন, রবীন্দ্রনাথ তার সামাজিক প্রবন্ধ সমূহে যে সকল এম্পেরিক্যাল কথাবার্তা কইছেন সেগুলা খুব কাজের জিনিস হইছে। এ নিয়ে বেশি মানুষের কথাবার্তা কইতে দেখা যায় না। আমার ইচ্ছা ছিল যে সকল সামাজিক প্রসঙ্গ রবীন্দ্রনাথের প্রবন্ধে স্থান পাইছে সেগুলোর একটা তালিকা তৈরি করা। কিছুদিন পরেই দেখতে পেলাম রাজ্জাক স্যার রবীন্দ্রনাথের প্রবন্ধসমূহ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছেন, বিশেষ বিশেষ জায়গায় লাল পেন্সিল দিয়ে চিহ্নিত করছেন, ছোট ছোট কাগজের টুকরো দিয়ে চিহ্নিত পৃষ্ঠাসমূহে নিশানা দিয়ে রাখছেন।
আরও কিছুদিন পরে গিয়ে দেখলাম রবীন্দ্রনাথের প্রবন্ধের বই স্যারের টেবিল থেকে উধাও। বুঝতে বাকি রইল না স্যারের মহৎ সংকল্পগুলোর এভাবেই ইতি ঘটে থাকে। প্রথম দিকে রাজ্জাক স্যারের রবীন্দ্রনাথের গানের প্রতি বিশেষ অনুরাগ ছিল না। শেষের দিকে দেখলাম তিনি রবীন্দ্রনাথের কোনো কোনো গানের তারিফ করেছেন, বিশেষ করে ধ্রুপদাঙ্গের গানগুলো। এই রচনায় চিত্রশিল্পী এস এম সুলতানের সঙ্গে রাজ্জাক স্যারের সম্পর্কের বিষয়টি আমি বিবৃত করতে চাই। আমার সঙ্গে আকস্মিকভাবে সুলতানের পরিচয় হয়। কি করে কোন পরিস্থিতিতে সুলতানের সঙ্গে আমার পরিচয় হয় সে বিষয়ে এখানে বিশেষ বলার অবকাশ নেই। শুধু এটুকু বলতে চাই, 1976 সালে শিল্পকলা একাডেমিতে সুলতানের আঁকা প্রায় 500 ছবির একটা প্রদর্শনী হয়। এই প্রদর্শনীতেই প্রথম আমি সুলতানের আঁকা ছবি দেখি এবং অভিভূত হয়ে যাই। পত্রপত্রিকায় সুলতানের বেশভূষা, বৈচিত্র্যময় জীবন এবং গঞ্জিকা প্রীতি এসব নিয়ে তার গল্প কাহিনী প্রচারিত হলেও চিত্রশিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা সুলতানের আঁকা ছবির উৎকর্ষ বা অপকর্ষ সম্বন্ধে কোনো কথা বলতে কেউ রাজি ছিলেন না। নানা মানুষের সঙ্গে কথা বলে একটা ধারণা আমার মনে বদ্ধমূল হয় যে ইংরেজিতে যাকে কনস্পিরেসি অফ সাইলেন্স বলা হয়, সুলতানকে ঘিরেও একটা নীরব ষড়যন্ত্র আর্ট এস্টাবলিশমেন্টের লোকেরা করে যাচ্ছিলেন। নীরব উপেক্ষার মাধ্যমে সুলতানের শিল্পকর্মকে সর্বসাধারণের সচেতন মনোযোগ থেকে আড়াল করে রাখাই ছিল এদের অভিপ্রায়। আমি যখন বুঝতে পারলাম শহরবাসী আর্ট এস্টাবলিশমেন্টের লোকেরা সুলতানের শিল্পকর্মের ব্যাপক পরিচিতি এবং মূল্যায়নের পথে একটা অদৃশ্য প্রতিবন্ধকতা তৈরি করছে, তারপর আমি আমার কর্তব্য স্থির করলাম, যে করেই হোক সুলতানকে অবশ্যই জনসম্মুখে প্রকাশমান করে তুলতে হবে। কিন্তু মুশকিল হলো আমি নিজে কিন্তু চিত্রশিল্পী নই। চিত্রশিল্পের ব্যাপারে আমার মতামতের কোনো মূল্য নেই। তাই আমি চাইছিলাম সমাজে মান্যতা অর্জন করেছেন এমন কোনো ব্যক্তি যদি সুলতানকে তুলে ধরতে এগিয়ে আসেন, আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। অনেকের কাছেই গেলাম, কেউ কেউ আগ্রহ প্রদর্শন করলেন, কেউ কেউ শীতলতা। যা হোক, রাজ্জাক স্যারের কাছে গিয়ে সুলতানের ছবি সম্পর্কে অনেক ভালো ভালো কথা বললাম। দেখলাম চিড়ে ভেজার কোনো সম্ভাবনা নেই। স্যার তখনও শিল্পী বলতে বোঝেন ওই একমাত্র জয়নুল আবেদিন। চিত্রকলার অনেক লোকের সঙ্গে স্যারের ওঠা বসা, যাওয়া আসা, কিন্তু প্রাণের ভেতর থেকে জয়নুল আবেদিন ছাড়া অন্য কাউকে স্বীকৃতি দিতে চান না। আমি একটুখানি দমে গেলাম। এই এতদিনে রাজ্জাক স্যারকে অত্যন্ত সংবেদনশীল চরিত্রের মানুষ বলে জেনে গিয়েছিলাম। তার কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া যখন পাওয়া গেল না, সুলতানকে নিয়ে কি করব স্থির করতে পারছিলাম না। কিন্তু আমার স্থির ধারণা সুলতান একজন বিশ্বমাপের শিল্পী। সকলে তাকে স্বীকার করে নিতে কুণ্ঠা প্রদর্শন করছেন, কারণ তারা একজন আগন্তুককে শ্রেষ্ঠত্বের আসনখানি ছেড়ে দিতে নারাজ। আমি এভাবে গোটা ব্যাপারটা চিন্তা করলাম। সুলতানের মতো আমিও গ্রাম থেকে এসেছি। আজকে শহরের লোকেরা সুলতানকে যে উপেক্ষা এবং অবহেলা প্রদর্শন করছে, এই জিনিসটি একদিন আমার বেলায়ও ঘটতে পারে। সুলতানকে যদি ওই নীরব ষড়যন্ত্রের জাল থেকে বের করে আনতে না পারি, একদিন আমাকেও সুলতানের ভাগ্য মেনে নিতে হবে। আর্ট ইনস্টিটিউটের শিক্ষিকা শামীম শিকদার আমার বন্ধু ছিল। সে ছিল তখন ছাত্রী। শামীম আর তার বন্ধুরা আমার ইন্টারন্যাশনাল হোস্টেলের কক্ষটিকে অনেকটা তাদের স্টুডিও হিসেবে ব্যবহার করত। এই ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশা করতে গিয়ে আমি নিজে অল্প স্বল্প ছবি আঁকার কলাকৌশল রপ্ত করলাম। খুব গভীরভাবে শিল্পকলা সম্বন্ধে পড়াশোনা করতে আরম্ভ করলাম। অনেকদিন পড়াশোনা করার পর আমার একটা প্রত্যয় জন্মালো যে সুলতানের সম্পর্কে কিছু সাহসী বক্তব্য প্রকাশ করার যোগ্যতা আমার জন্মেছে। আমি সুলতানের চিত্রকর্মের ওপর বাংলার চিত্র ঐতিহ্য এবং সুলতানের সাধনা শিরোনামে 50 পৃষ্ঠার একটা দীর্ঘ প্রবন্ধ লিখে মূলভূমি নামাঙ্কিত একটা সাময়িকীতে প্রকাশ করলাম। তারপর প্রবন্ধটা আলাদা একটা পুস্তিকা হিসেবে প্রকাশ করি এবং সাহিত্য শিল্পের অনুরাগী মানুষদের একটি করে পুস্তিকা কখনো নিজের হাতে অথবা লোক মারফত কিংবা ডাকযোগে পাঠিয়ে দিতে থাকি। একটা পুস্তিকা নিয়ে একদিন রাজ্জাক স্যারের বাড়িতে হাজির হলাম। স্যারকে বিশেষভাবে অনুরোধ করলাম তিনি যেন আমার লেখাটি পড়ে দেখেন। স্যার যেন মনে না করেন আমি একটা উটকো লোকের বিষয় নিয়ে অযথা উৎপাত করছি, সেজন্য 10-15 দিন অমুখ হইনি। এক সকালবেলা ঘুমিয়ে ঘুমিয়ে শুনলাম কে একজন দরজায় টোকা দিচ্ছে। চোখে মুখে ঘুম নিয়েই আমি জিজ্ঞেস করলাম, কে? জবাব পেলাম,
আমি আব্দুর রাজ্জাক। বজলুর ক্যান্টিনে যে ছেলেটা সকালে নাস্তা খাওয়ার জন্য ঘুম থেকে জাগিয়ে দিত, তার নামও আব্দুর রাজ্জাক। আমি ভাবলাম ক্যান্টিন বয় আব্দুর রাজ্জাক আমাকে নাস্তা খাওয়ানোর জন্য ডাকতে এসেছে। আমি ঘুমের ঘোরেই বলে বসলাম, রাজ্জাক মিয়া, এখন যাও, পরে গিয়ে নাস্তা খাবো। ওপার থেকে জবাব পাওয়া গেল, পরে আইলে নাস্তা নাও পাইতে পারেন। রাজ্জাকের বাড়ি বরিশাল। এই আওয়াজটি বরিশালের নয়। আমি উঠে দরজা খুললাম। ওমা, দেখি রাজ্জাক স্যার। স্যার ঘরে এসে বসলেন, তার হাতে পুস্তিকাটি। আমাকে বললেন, কামটা ভালো করছেন। আপনার সুলতান কই? আমি বললাম, তিনি নড়াইলে থাকেন। স্যার বললেন, ঢাকায় আইব না? বললাম, 2-4 দিনের মধ্যে আসার কথা আছে। স্যার বললেন, আইলে একবার দেখা করাইয়া দিয়েন। সুলতানের প্রসঙ্গ শেষ হবার আগে আরো 2টি মজার গল্প আমাকে বলতে হবে। আমি একটা প্রেস করছিলাম। সেই প্রেস থেকে একটা সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করতাম। 32 নম্বর তোপখানা রোডে ছিল অফিস। তখন আমি মিরপুরে থাকতাম। একদিন স্যারকে বাড়িতে যেয়ে অনুরোধ করলাম তিনি যেন আমার প্রেসে এসে একবার পায়ের ধুলো দিয়ে যান। পরের দিন অফিসে এসেই আমার প্রেসের ম্যানেজারের মুখে শুনলাম একজন লুঙ্গি, চাদর এবং পাঞ্জাবি পরা বুড়ো মতো মানুষ বেলা 9টার সময় এসে অনেকক্ষণ আমার নাম ধরে ডাকাডাকি করেছেন। স্যার যে পরের দিনই প্রেসে চলে আসবেন আমি ভাবতে পারিনি। আমি ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, আপনি অফিস খুলে বসতে দেননি কেন? ম্যানেজার আমাকে জানালেন, আমি মনে করেছি প্রেসের মেশিনম্যান কিংবা কম্পোজিটরের চাকুরি চাইতে লোকটা এসেছিল। আমাদের কোনো মানুষের প্রয়োজন নেই, তাই বলে দিয়েছি আমাদের এখানে কোনো মানুষের দরকার নেই। শুনেই লোকটা চলে গেল। আমি ভীষণ শর্মিন্দা হয়ে পড়লাম। দুপুরবেলাতেই স্যারের বাড়িতে গেলাম। বাড়িতে সকলে তখন খেতে বসেছেন। স্যার আমাকে দেখেই বললেন, এত দেরি কইরা এলে আপনার ব্যবসা চলবো কেমন কইরা? আমি আমার কর্মচারীর খারাপ ব্যবহারের জন্য মাফ চাইতে যাচ্ছিলাম। স্যার আমাকে মুখই খুলতে দিলেন না। বললেন, হাত ধুইয়া বইয়া পড়েন, অনেকদিন আপনি আমাগুলোকে খাইতে আহেন না। আরেকবার আমার এক জার্মান প্রবাসিনী পশ্চিম বাংলার বান্ধবী এসেছিল। তাকে নিয়ে গুলশানে স্যারের সঙ্গে দেখা করতে চাই। তিনি তখন তার ভাতুষপুত্র আবুল খায়ের লিটুর সঙ্গে থাকতেন। সেদিন দুপুরে আমরা স্যারের ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। তখন চৈত্র মাস শেষ হতে চলেছে। আমরা খেয়ে দিয়ে বাড়ির সামনের উঠানে এসে দাঁড়িয়েছি। আমার বান্ধবীটি গাছে থরে থরে ঝুলন্ত কাঁঠাল দেখে ভীষণ রকম উদ্বেল হয়ে ওঠে। সে স্যারকে জিজ্ঞেস করে বসে, কাকাবাবু, আপনার বাড়ির কাঁঠাল দিয়ে এঁচড় রান্না করা যায় না? স্যার বললেন, আপনার এঁচড় খাইবার খুব ইচ্ছা হয় নাকি? আমার বান্ধবীটি বলল, সেই কবে ছোটবেলায় খেয়েছি, আপনার গাছের কাঁঠাল দেখে এঁচড়ের কথা মনে পড়ে গেল। স্যার বললেন, এঁচড় যে খাইবার চান, কি কইরা রানতে হয় হেটা জানেননি? আমার বান্ধবী মুখ কালো করে বললেন, না কাকাবাবু, এঁচড় কি করে রাঁধতে হয় শিখিনি। স্যার আমাকে বললেন, মৌলভী আহমদ সফা, এক কাম করেন, আপনি কই থাকেন ঠিকানাটা লেখা থুইয়া যান, কাল দুপুরে এঁচড় আইনটা পাঠাইয়া দিব। আমি ঠিকানা লিখে চলে এলাম। পরের দিন আমার বান্ধবীকে কাঁচপুর ব্রিজের কাছে নদী দেখাতে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে ফিরতে ফিরতে বেলা হয়ে গেল। ঘরে এসে যখন গোসল করে বসলাম, আমার কাজের ছেলে ইদ্রিসের কাছে কাহিনীটা শোনা গেল। ইদ্রিস বলল, একটা বুইড়া মানুষ এই টিফিন ক্যারিয়ারটা রাখা গেছেন। তখনই মনে পড়ে গেল রাজ্জাক স্যার বলেছিলেন তিনি এঁচড় রান্না করে দুপুরবেলা পাঠিয়ে দেবেন। আমি ইদ্রিসকে জিজ্ঞেস করলাম, তুমি ভদ্রলোককে খাতির করে ঘরে ডেকে বসিয়েছিলে কিনা? ইদ্রিস জবাব দিল, মানুষটার গায়ে একটা ফাটা ছিঁড়া পাঞ্জাবি আর ময়লা লুঙ্গি, আর ঢাকাইয়া কথা কয়। কই থেকে আইসে যখন জিগাইলাম, কয় সাহেব টিফিন ক্যারিয়ার দেখলেই বুঝতে পারবো না। আমিও ডাকি নাই, এই বেটাও বসবার চাই নাই। এখন সুলতানের কথায় আসি। মাসখানেক পরে সুলতান এলেন নড়াইল থেকে। আমি ওনাকে নিয়ে স্যারের বাড়িতে গেলাম। সুলতানের একটা বৈশিষ্ট্য আমি গোড়া থেকেই লক্ষ্য করে এসেছি। যাদের সঙ্গেই তার পরিচয় হয় সকলেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। স্যারের বেলায় তার ব্যত্যয় হলো না। স্যার একা নন, তার পরিবারের সকলেই সুলতানের প্রতি মমতা সম্পন্ন হয়ে উঠেছেন।
স্যারের ভাতৃবধূ, 2 ভ্রাতুষ্পুত্রী, মায় অতি শিশু নাতিটি পর্যন্ত সুলতানের অনুরাগী হয়ে উঠেছে। এত সুন্দর করে এমন মিষ্টি কথা সুলতানের মতো আর কাউকে বলতে দেখিনি। সেদিনই বিকেল বেলা সুলতান তার জব্বা জাব্বা, নিজের হাতে বানানো বাঁশির বোঝা, গাজার কলকি এবং অন্যবিধ সাজ সরঞ্জাম নিয়ে স্যারের বাড়ির নিচতলায় এসে আস্তানা পাতলেন। তারপর থেকে যখনই স্যারের বাড়িতে যাই, দেখি আমার সঙ্গে সুলতানের কথা বলার সময় হয় না। কখনো দেখি স্যারের মুখোমুখি বসে গম্ভীরভাবে আলাপ করছে এবং মাথা দোলাচ্ছে, অথবা বাড়ির মেয়েদের সঙ্গে প্রবাস জীবনের গল্প করছেন। স্যারের শ্যামলা নাতি লিটুর ছেলে, যার চোখ দুটি খুব বড় বড় এবং যে বড়সড় খাঁচায় 2টো রাজঘুঘুর বাচ্চা পোষে, তার সঙ্গেও দেখি সুলতানের গলায় গলায় ভাব। প্রতিদিনই দেখি সুলতান স্যারকে নিয়ে নানা জায়গায় যাচ্ছেন। আমার খুব ঈর্ষা হচ্ছিল। আমি সুলতানকে স্যারের কাছে নিয়ে এলাম, এখন দেখতে পাচ্ছি সুলতান আমাকে হটিয়ে দিয়েছেন। একদিন সকালবেলা স্যারের বাড়িতে গিয়ে দেখি সুলতান নেই। আমি স্যারকে জিজ্ঞেস করলাম, সুলতান ভাই কই? স্যার বললেন, সুলতানের লোকেরা এসে ডাক্কা লইয়া গেছে। আমি বললাম, সুলতানের আবার লোকজন আসবে কোত্থেকে? স্যার বললেন, তামুক টামুক খাইবার লোকজন আর কি। আমি বললাম, গাঁজাখোররা আপনার বাড়ির ঠিকানা পেল কেমন করে? স্যার হাসতে হাসতে বললেন, ঠিকানা পাওয়ানোর কোনো কষ্ট নাই, ওরা গায়ের গন্ধেই টের পাওয়া যায়। তারপর স্যার আসল কথা পারলেন। কয়েকদিন থেকে সুলতান নাকি স্যারকে বলেছেন তার 300-র মতো ছবি সোনারগাঁয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো যদি ওখান থেকে উদ্ধার করা না যায়, ছবিগুলোর কিছুই থাকবে না। সুলতানের ছবি সোনারগাঁয়ে গেল কি করে, সে কাহিনীটা বলা প্রয়োজন। 1976 সালে শিল্পকলা একাডেমিতে যখন সুলতানের চিত্রকর্মের প্রদর্শনী হয়, সেই সময় প্রভাবশালী মন্ত্রী নুরুল ইসলাম শিশুর বেগম প্রদর্শনীতে ছবি দেখে সুলতানের ছবির প্রতি অনুরাগী হয়ে ওঠেন। ভদ্রমহিলার বোধহয় অল্প স্বল্প আঁকার ঝোঁক ছিল। তিনি সুলতানকে ছবি আঁকা শিখিয়ে দিতে অনুরোধ জানান। সুলতানও রাজি হয়ে যান। কিছুদিন মন্ত্রীর বাড়িতে সুলতানের নিয়মিত আসা যাওয়া চলে। সেই সূত্রে নুরুল ইসলাম শিশুর সঙ্গে সুলতানের পরিচয়। একদিন কথায় কথায় সুলতান মন্ত্রী সাহেবকে জানান, এই প্রদর্শনীর শেষের ছবিগুলো নিয়ে কোথায় রাখবেন ও নিয়ে তার ভয়ানক দুশ্চিন্তা। ঢাকা কিংবা কাছাকাছি কোথাও একটু জায়গা পাওয়া গেলে সুলতান ছবিগুলো সরিয়ে নিয়ে রাখতে পারেন। নুরুল ইসলাম শিশু সাহেব সরকারি ক্ষমতা খাটিয়ে সোনারগাঁয়ের পানামে একটা পরিত্যক্ত দোতলা বাড়ি সুলতানকে বরাদ্দ করেন। সুলতান শিল্পকলা একাডেমি থেকে ছবিগুলো সে বাড়িতে নিয়ে যান এবং তার বিশ্বস্ত চেলা বাটুলকে নিয়ে সে বাড়িতে বাস করতে আরম্ভ করেন। এই জায়গাটি সুলতানের মনে ধরেছিল, তার পেছনে বোধ করি একটাই কারণ। এই বাড়ির 5-7 বাড়ি পরে জয়নুল আবেদিন লোকশিল্প জাদুঘর স্থাপন করেছিলেন। হয়তো সুলতানও ওরকম কিছু একটা স্বপ্ন দেখেছিলেন। মাসখানেক থাকার পর অনুভব করলেন, এই দরজা জানালাহীন পিশাচের মতো দাঁত বের করা লাল ইটের জীর্ণ বাড়িতে সুলতানের পক্ষে বাস করা সম্ভব নয়। তিনি বাটুলকে এই বাড়িতে রেখে নড়াইলে চলে গেলেন। ছবিগুলো বৃষ্টিতে ভিজতে থাকে, রোদে পুড়তে থাকে। কিছুদিন বাটুল এবং তার মাকে খাওয়া দাওয়ার পয়সা জুগিয়েছিলেন। বাটুল আদি পেশায় ছিল নরসুন্দর, সুলতানের আকর্ষণের জাত পেশা ছেড়েছিল এবং বাটুলের জননী ছিল সুলতানের শিষ্যদের একজন। অনেকেই হয়তো জানেন না, সুলতান ছিলেন নড়াইলের নমশূদ্র সম্প্রদায়ের কাছে একজন দেবতার মতো মানুষ। তারা গোসাই জ্ঞানেই তাকে শ্রদ্ধা করত। তার শিষ্য শিষ্যার সংখ্যাও ছিল অনেক। সুলতান বাটুলকে সোনারগাঁয়ের বাড়িতে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে সেই যে চলে এসেছিলেন, সেই বাড়িতে আরেকবার মাত্র পদার্পণ করেছিলেন। জীবন ধারণের জন্য বাটুল সে বাড়ির কাছাকাছি একটা সেলুন খুলে বসে। নড়াইল থেকে মা, বউ এবং বাচ্চাদের নিয়ে ওই বাড়িতে বাস করতে আরম্ভ করে। কিছুদিন পর বাটুলের মা ওই বাড়িতে মারা যায়। আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি বাটুলকে সপরিবারে জোর করে তাড়িয়ে দিয়ে বাড়ি দখল করে বসে এবং এটা ব্যক্তিগত সম্পত্তি লিখে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। বাটুল অন্য একটা বাসা ভাড়া করে বাস করতে আরম্ভ করে। সে সময় আশা পোষণ করত একসময় সুলতান সেই বাড়িতে গিয়ে বাস করবেন। 1994 সালে সুলতান মারা যাওয়ার পর বাটুল বিশ্বাস করত এই বাড়িতে সুলতানের কোনো স্মৃতি থাকলো না। বাটুল প্রায়ই আমার কাছে আসতো এবং বলতো, সুলতানের মতো একজন মহাপুরুষের স্মৃতি কিছুতেই মুছে যেতে পারে না।
সোনারগাঁয়ে সুলতানের স্মৃতি রক্ষার জন্য কিছু একটা ব্যবস্থা হবেই। বাটুলের এই বিশ্বাস আমার কাছে পাগলামো মনে হতো, তবু তাকে সে কথা বলতে পারিনি। 1996 সালে স্থানীয় কিছু তরুণদের নিয়ে সুলতানের মৃত্যু দিবস ওই বাড়ির সামনে উদযাপন করার আয়োজন করেছিল। আমার কাছে পাকা কথা আদায় করেছিল। ঠিক 2টোর সময় পানামের বাড়ির সামনে গিয়ে হাজির হই। আমি রত্নেশ্বর নামের তরুণ এবং বন্যা নামের এক তরুণীকে নিয়ে ঠিকই সোনারগাঁয়ে গিয়েছিলাম। ওই বাড়িটির সামনে গিয়ে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে। বাটুলকে অনেক খোঁজ খবর করে বের করতে হলো। বাটুল জানালো সে লজ্জিত, কিন্তু আমাদের সান্ত্বনা দিতে ভুলল না। স্যার, কিছু মনে করবেন না, ফাঁকি ঝুঁকি আর কদিন চলবে? কতদিন আর দেবতার জায়গা দখল করে রাখতে পারবে? দেখবেন, এই বাড়িতে শিল্পী সুলতানের শিল্প মন্দির তৈরি হবে। এই সোনারগাঁতেই একদিন শিল্পী সুলতানের নামের ডঙ্কা বাজবে। এরই মধ্যে বাটুল আমার কাছে আরো 5-7 বার আসা যাওয়া করেছে। সে এলে আমি ভারী বিব্রত হয়ে পড়তাম। কোনো রকমে যাওয়া আসার পথ খরচটা দিয়ে রেহাই পেতে চেষ্টা করতাম। তথাপি বাটুলকে আমি শ্রদ্ধা করতাম, কারণ তার মধ্যে আমি একটা পবিত্র অগ্নিশিখা জ্বলছে এরকম অনুভব করতাম। 2 মাস আগে বাটুলের ন্যাড়া মাথা বড় ছেলেটি এসে জানিয়ে গেল 10 দিন আগে তার বাবা মারা গেছে। ছেলেটি জানালো মরবার আগেও তার বাবার মুখে ছিল সুলতান সাহেবের নাম। ছেলেটি 10-15 দিন অন্তর একবার করে আসে, আমাকে স্মরণ করিয়ে দেয় তার একটা চাকুরির প্রয়োজন। এখনো পর্যন্ত আমি কিছু করতে পারিনি। আর আসে প্রফুল্ল। প্রফুল্লের কথাটি বলে আমি আবার রাজ্জাক স্যারের কথায় ফিরে যাব। আগুন যেমন পতঙ্গকে আকর্ষণ করে, সুলতানের প্রতিও কিন্তু মানুষ তেমনি আকৃষ্ট হতো। প্রফুল্ল তার একজন। প্রফুল্লর বাড়ি কুমিল্লা জেলায়, পেশাতে সে কাঠমিস্ত্রি। বাড়িতে তার এক বুড়ো দাদা আর তার ছেলে মেয়ে। প্রফুল্লের বয়স 40 ছুঁই ছুঁই, এখনো বিয়ে করেনি। একসময় ঠিকা কাজ করতে সোনারগাঁয়ে এসেছিল, তখনই সুলতানের সঙ্গে পরিচয়। তারপর থেকেই সে ছবি আঁকতে শুরু করে। গুরু সুলতান, তিনি ভরসা দিয়েছেন, এঁকে যাও, একসময় তুমি নামকরা শিল্পী হবে। গুরুর আশীর্বাদ সম্বল করেই প্রফুল্ল এঁকে যাচ্ছে। রং নেই, তুলি নেই, কিছু নেই, তথাপি প্রফুল্লের বিরাম নেই। দূর থেকে দেখলে প্রফুল্লের ছবিগুলোকে সুলতানের ছবি বলে ভ্রম হয়, কাছে এলে অবশ্য টের পাওয়া যায় প্রফুল্লের যদি আরেকটু বিদ্যা থাকতো, সে যদি আরেকটু সচ্ছল হতো। সুলতানকে কেন আমি অসাধারণ একজন মানুষ মনে করতাম, এতদিনে তার একটা কারণ আবিষ্কার করতে সক্ষম হয়েছি। সুলতান প্রফুল্লের মতো একজন মাঝবয়সী অশিক্ষিত মানুষের মনেও শিল্পী হওয়ার বীজ বুনে দিতে পেরেছিল, এমন তো আর কাউকে দেখিনি। এ লেখা যখন লিখছি তার 1 সপ্তাহ আগে প্রফুল্ল এসেছিল। জামার পকেট থেকে দুমড়ানো মোচড়ানো একটা পেপার কাটিং বের করে দিয়ে বলল, স্যার পড়া দেখেন। আমি বললাম, তুমিই পড়ে শোনাও। সে পড়ে শোনালো। ভ্যান গগের একটা ছবি নিলামে বিক্রি হয়েছে, আমাদের টাকায় দাম উঠেছে 58 কোটি টাকা। প্রফুল্ল বলল, স্যার 58 কোটি অনেক টাকা। তার একটা দীর্ঘশ্বাস পড়ল। অথচ লোকটা না খাইতে পায় আত্মহত্যা করছে। রাজ্জাক স্যারের কথা বলতে গিয়ে সুলতানের কথা বলতে হচ্ছে। সুলতানের কথায় বাটুল এবং প্রফুল্লের কথা ঢুকে পড়েছে। এগুলো অপ্রাসঙ্গিক, তবু বললাম, হয়তো সুলতানের ওপরে আবার লেখার সুযোগ আমার হবে না। যা হোক, মূল বিষয়ে ফিরে আসি। রাজ্জাক স্যার বলতেন, সুলতানের ছবিগুলা নিয়ে আইবার কথা কইবার লাগছে 3-4 দিন থেকে। হ্যাঁ তাই তো, এইভাবে পইড়া থাকলে ছবির তো কিছু থাকতো না। আমি হুদা সাহেবরে কইয়া একখানা ট্রাকের ব্যবস্থা করছি। কাইল আপনার হাতে যদি সময় থাকে একটু গেলে ভালো হয়। সুলতান সাহেব আপন ভোলা মানুষ, কখন তো যায় না, কখন কি কইরা বসে। সরকারি গাড়ি 5টার আগে ইডেন বিল্ডিংস এর গ্যারেজে দিয়ে আইতে হইব, নইলে হুদা সাহেবকে বিব্রত বোধ করতে হইব। হুদা সাহেবের একটু পরিচয় দেওয়া প্রয়োজন। হুদা সাহেব মানে মির্জা নুরুল হুদা। একসময় তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর হয়েছিলেন, তারপরে জিয়ার সময় বাংলাদেশের মন্ত্রী হয়েছিলেন। তিনি রাজ্জাক সাহেবের ছাত্র এবং অর্থনীতি বিভাগের শিক্ষকও ছিলেন। আমি রাজি হয়ে গেলাম, বললাম,
যাব। তার পরের দিন ট্রাক নিয়ে সোনারগাঁ চলে গেলাম। সুলতান সাহেবের নামে বরাদ্দ করা বাড়িটা দেখলাম। চুন বালি ঝরে গেলেও বাড়ির কাঠামোটা এখনো বেশ শক্ত, কিন্তু একটিও দরজা জানালা নেই। ড্রাইভার এবং আরেকজন লোকের সাহায্যে ছবিগুলো একে একে ট্রাকে তুলতে লাগলাম। সাধারণত সুলতান খুব বড় ক্যানভাসে ছবি আঁকতেন। 1976 সালের এক্সিবিশনের জন্য সুলতান 30-35টা ছোট ছোট ছবি এঁকেছিলেন। এক্সিবিশনে এই ছোট ছবিগুলোর দিকে ভালো করে তাকাতে পারিনি। এখন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এক একটি ছবিকে জীবনানন্দ দাশের রূপসী বাংলার এক একটি কবিতার সঙ্গে তুলনা করতে ইচ্ছে হলো। সব ছবি ওঠানোর পর বাঁধা ছাদা করে সব যখন ঠিক করে ফেলেছি, গোল বাঁধালেন সুলতান স্বয়ং। গেরুয়া পাঞ্জাবি পরা দাড়িওয়ালা একটা মানুষ একতারা হাতে হাজির হলো। সুলতান দাঁড়িয়ে লোকটার সঙ্গে কোলাকুলি করলেন, তারপর দুজনে গাঁজা টানতে বসে গেলেন। গাজার কলকিতে দম দিয়ে সুলতান মাথা দোলাচ্ছেন, আর বুড়োটি শুরু করেছেন একতারা বাজিয়ে গান। সুলতানকে টেনেও ওঠানো যায় না। আমি পড়ে গেলাম মহা মুশকিলে। কাটায় কাটায় 5টার সময় ট্রাক ইডেন বিল্ডিংসে ফেরত দিতে হবে। তারপর যেতে হবে আমার বন্ধু কুমার শঙ্কর হাজরার বৌভাতের নিমন্ত্রণে। সুলতানকে যতই বোঝাই তার একই জবাব, मैं सुल्तान है, किसी का हुक्म से कोई काम नहीं करता, हम अपना मर्जी से हर काम करता। दूसरा लोग शाय দিয়ে বলে, बिल्कुल ठीक, अब तो सुल्तान है। এখন বুঝতে পারলাম রাজ্জাক স্যারের অনুমান কত দূর সত্য। সুলতানকে কোনো রকমে আসন থেকে টলাতে না পেরে অজ্ঞতা ট্রাকে উঠে বসে ড্রাইভারকে বললাম, গাড়ি স্টার্ট দিন, আমাদের 5টার মধ্যে পৌঁছতে হবে। গাড়ি যেই আওয়াজ করে ধোয়া তুলে চলতে আরম্ভ করে কিছু দূর এগিয়ে এসেছে, পেছন থেকে সুলতানের কণ্ঠস্বর শুনতে পেলাম, সফা ভাই, আমাকে ফেলে যাবেন না। ছবিগুলো এনে রাজ্জাক স্যারের বাড়ির নিচের তলায় গুছিয়ে গাছিয়ে রাখলাম। একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, ছবিগুলো বেঁচে গেল। মাসখানেক পরে নড়াইল থেকে আবার সুলতান এলেন। এবার দেখতে পেলাম তার কণ্ঠস্বর ভয়ানক বদলে গেছে। কার কাছে তিনি শুনেছেন তার অবর্তমানে রাজ্জাক সাহেব তার ছবিগুলো বেচে দিতে পারেন। সুলতান আবার জেদ করতে আরম্ভ করলেন। ছবিগুলো আবার ট্রাকে করে নড়াইলের বাড়িতে ফেরত দিয়ে আসতে হবে। আমি লজ্জায় স্যারকে মুখ দেখাতে পারছিলাম না। আমি জানতাম স্যার গোপনে সুলতানকে 30,000 টাকা সংগ্রহ করে দিয়েছিলেন। সুলতান তার প্রায় সবটাই এলিফ্যান্ট রোডের সুরশ্রী থেকে বাদ্যযন্ত্র কিনে খরচ করে ফেলেছেন, আর সুলতানের ভুলে যাবার ক্ষমতা অসাধারণ। যা হোক, রাজ্জাক স্যারকে আবার ট্রাকের ব্যবস্থা করতে হলো। 2,500 কি 3,000 টাকা ভাড়া ছাড়া কেউ নড়াইল যেতে রাজি ছিল না। ছবি তো সুলতান সাহেব নড়াইল নিয়ে গেলেন, ছবিগুলোর ভাগ্যে কি ঘটল সেটাও একটু বলা প্রয়োজন। একবার একটা দীর্ঘস্থায়ী বন্যা হলো। সুলতানের বাড়িতে খাবার নেই, তার জীবজন্তুগুলো অনাহারে ধুঁকছে। এই নাজুক সময়টিতে চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলের মালিক সুলতানের কাছে হাজির হলেন। মাত্র 25,000 টাকা সুলতানকে নগদে পরিশোধ করে ট্রাকে ভরে ছবিগুলো আবার চট্টগ্রামে নিয়ে যাওয়া হলো। ওই হোটেল মালিকের কাছ থেকে চট্টগ্রামের শিল্পপতি একে খানের ছেলে 5-7টি ছবি কিনেছিলেন। 1987 সালে গোতে ইনস্টিটিউট সুলতানের ছবির একটা প্রদর্শনী করার উদ্যোগ নিয়েছিল। আমিও তার সঙ্গে যুক্ত ছিলাম। যাদের সংগ্রহে সুলতানের ছবি আছে, প্রদর্শনের জন্য ধার হিসেবে ছবিগুলো সংগ্রহ করেছিলাম। সকলে সানন্দে তাদের ছবি দিয়েছেন। একে খান সাহেবের ছেলের কাছে যখন ছবিগুলো ধার দিতে চিঠি লিখলাম, তিনি জানালেন 2 লক্ষ টাকার ইন্স্যুরেন্স করতে হবে এবং প্রিমিয়ারের প্রথম ইনস্টলমেন্টের টাকা প্রদর্শনী কর্তৃপক্ষকে শোধ করতে হবে। অনেক ধরা পড়ার পর বিনা ইন্স্যুরেন্সের ছবিগুলো তিনি নিজের খরচে পাঠিয়েছিলেন এবং ফেরত নিয়েছিলেন। অবশ্য রাজ্জাক স্যারের ভ্রাতুষ্পুত্র আবু খায়ের লিটুর সঙ্গে সুলতান ছবি আঁকার চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। সে অনেক আগের ব্যাপার, সে বিষয়ে আমি কিছু বলবো না। সালমান রুশদির লেখা ইংরেজি উপন্যাস মিডনাইট চিলড্রেন্স ঢাকার বাজারে এসেছে। স্যার 1 কপি কিনেছেন। পড়া শুরু করার পর থেকেই ভীষণ উচ্ছ্বসিত হয়ে উঠেছেন, পড়ছেন এবং তারিফ করছেন। ইংরেজি ভাষার ইডিয়াম ব্যবহারের পদ্ধতিটাই একবারে পাল্টাইয়া ফেলাইছে। এই এতদিন পরে ইন্ডিয়ানরা ইংরেজগো ওপর প্রতিশোধ লইবার লাগছে। ইংরেজ আমলে ইন্ডিয়ায় যারা ইংরেজি লিখছে
তার মধ্যে গান্ধী ছাড়া আর কারো লেখাই টিকবো না। আমি জওহরলাল নেহেরুর কথা বললাম। স্যার মাথা নাড়লেন। টিকবো না। তারপর মুলুকরাজ আনন্দের কথা বললাম। তার ইংরেজি গদ্যের ব্যাপারেও স্যার দেখলাম আশাবাদী নন। সালমান রুশদির নাম উল্লেখ করে বললেন, এরকম একজন ইংরেজি প্রোজ রাইটারের জন্ম কলোনিয়াল আমলে সম্ভব ছিল না। ওইটা ইংরেজদেরও নৈরা ফৈরা বইতে হইব। সালমান রুশদির উপন্যাস নিয়ে যতখানি উচ্ছ্বাস প্রকাশ করলেন, অন্য কোনো লোকের উপন্যাস সম্পর্কে স্যারকে অতটা মুখর হতে আমি দেখিনি। স্যার কয়েকদিন পর মফিদুল হকের দোকান জাতীয় সাহিত্য প্রকাশনীতে ঘন ঘন যাওয়া আসা করছেন। আমার কৌতূহল জাগলো, তাই একদিন জিজ্ঞেস করলাম, স্যার আপনাকে ঘন ঘন মফিদুলের দোকানে যাওয়া আসা করতে দেখছি, নতুন বই আসার সম্ভাবনা আছে নাকি? স্যার বললেন, মফিদুল আমারে 2 খণ্ড হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বাংলা অভিধান আইনা দেওয়ানের কথা দিছে। অভিধানটা আইলো কিনা খবর লইবার যাই। একদিন সত্যি স্যার অভিধান 2 খণ্ড নিয়ে বাড়িতে ফিরলেন। তারপর দেখা গেল শেলফ থেকে আরো 5-7টা অভিধান নামিয়ে এনে হরিচরণের অভিধানের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখছেন। স্যারের নিবিষ্ট অভিধান চর্চা দেখে আমার কেমন জানি মনে হতে লাগলো স্যার নিজেই একটা অভিধান রচনা করতে বসে যাবেন। কিছুদিনের মধ্যেই দেখলাম অভিধান দুটো শেলফে চলে গেছে। স্যার অন্য বই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেক পরের ঘটনা, তবু এখানে বলে ফেলি। কবি সমর সেন মারা গেছেন। সমর সেন তরুণ বয়সে কবি খ্যাতি অর্জন করেছিলেন। পত্রিকায় ঘোষণা দিয়ে তিনি কবিতা লেখা বন্ধ করে দিয়েছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত ফ্রন্টিয়ার নামে একটা সাপ্তাহিক ইংরেজি পত্রিকার সম্পাদনা করে গেছেন। মতামতের ব্যাপারে সমরবাবু কারো সঙ্গে আপোষ করেননি। তার জন্য তাকে কম বিড়ম্বনা সহ্য করতে হয়নি। সমরবাবুর মৃত্যুর পর তার উপর তার গুণমুগ্ধ বন্ধু বান্ধবেরা একটা সংকলন গ্রন্থ প্রকাশ করেন। সমর সেনের পুরনো লেখাগুলোও একটা গ্রন্থে প্রকাশিত হয়েছে। তাছাড়া সমর সেনের আত্মজৈবনিক রচনা বাবু বৃত্তান্ত বইটিও তিনি কিনে এনেছেন। কয়েকদিন দেখলাম স্যার খুব মনোযোগ দিয়ে সমরবাবুর লেখা, তার উপর লিখিত রচনাগুলো পড়ছেন। এবার স্যারের বাড়ি যেতে কিছুদিন দেরি হলো। মাঝখানে অসুখে পড়েছিলাম। স্যার আমাকে দেখা মাত্রই সমর সেনের নিজের লেখা এবং তার উপর লেখা বই শেলফ থেকে এনে টেবিলে রাখলেন। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি সমর সেনের লেখা পড়ছেন? আমি বললাম, কবিতা তো অবশ্যই পড়েছি অনেক আগে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত বাবু বৃত্তান্ত এই সবে শেষ করেছি। স্যার বললেন, 28-29 বছর বয়সের পর এই ভদ্রলোক আর বাংলা ভাষায় কিছু লেখেন নাই। যে বয়সে সমর সেন বাংলা লেখা ছাড়ছেন, ওই বয়সের রবীন্দ্রনাথের লেখার সঙ্গে মিলাইয়া দেখবেন, কোনো তুলনা চলব না। দুঃখের কথা হইল, সমর সেন 30 বছর বয়সের পর আর কোনো কিছু বাংলা ভাষায় লিখেন নাই, যাও লিখছেন ইংরেজিতে। এটা বাংলা ভাষার জন্য একটা গ্রেট লস। এই একটা লোক যার চিন্তা ভাবনার রেঞ্জ আছিল অনেক বড়। টাঙ্গাইলের থেকে আসা স্যারের এক পূর্ব পরিচিত প্রবীণ ভদ্রলোককে দেখলাম স্যারের সঙ্গে আলাপ করছেন। পুরনো দিনের সব প্রসঙ্গ। আব্দুল হালিম গজনভির কথা উঠল। সেই সূত্র ধরে এলেন ওয়াজিদ আলী খান পন্নী। একসময় মৌলানা ভাসানীর কথাও উঠল। স্যার বলেন, একসময় মৌলানা ভাসানী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। তার তো আবার 2 রকমের অসুখ আছিল, পলিটিক্যাল অসুখ আর আসল অসুখ। সেইবারের অসুখটা মনে হইল আসল অসুখ। আমি তার দেখতে হাসপাতালে গেলাম। আমারে দেখা মৌলানা সাহেব খুব খুশি হইল। এই কথা ওই কথা নানান কথা কইবার লাগলো। মৌলানা কথা কইবার শুরু করলে অন্য মানুষের শূন্য যাওন ছাড়া গতি আসিল না। মৌলানা এক পর্যায়ে কইলেন, আমি একটা কলেজ দিছি, একটা মাদ্রাসা দিছি। তারপরে কইলেন 2টা হাই স্কুল দিছি, একটা বেটা ছেলেদের একটা মেয়েদের। আমি কইলাম, এই কামটা বালা করছেন। মৌলানা সাহেব শুইয়া শুইয়া কথা কইতেছিলেন। আমার কথা শুইনা উঠা বইলেন। আমার চোখের ওপর চোখ রাখা কইলেন, তুমি কি কইবার চাও? আমি জবাব দিলাম, স্কুল 2টা কইরা বালা করছেন। মৌলানা সাহেবের সেন্স আছিল খুবই কিন। আকারে ইঙ্গিতে কথা কইলেও ঠিক বুঝা নিতে পারতেন। তারপর স্যার বেঙ্গলের শিক্ষা ব্যবস্থার উপর আলোচনা করতে লেগে গেলেন। তিনি বললেন,
বেঙ্গলের এন্টায়ার এডুকেশন সিস্টেমটাই টপ হেভি। এখানে সাপোর্টিং কোনো কলেজ তৈরিকরণের আগে 1858-এ ক্যালকাটা ইউনিভার্সিটি তৈরি হইছে। এইরকম সাপোর্টিং স্কুল ছাড়া কলেজগুলা তৈরি হইছে। অহন গ্রামে গঞ্জে যেখানে যাইবেন দেখবেন কলেজ হইতাছে। এইগুলা কোনো কামে আইব না। আমাকে দরকার শক্তিশালী মিডল স্কুল। শিক্ষার আসল জায়গাটাতেই নজর পড়ছে না কারো। বাঙালিদের যেরকম ডিগ্রির ক্রেজ, এইটা নতুন কোনো কিছু না। কলেজ তৈরি করার আগে ইউনিভার্সিটি তৈরি করার কারণেই এই ক্রেজ জন্মাইছে। বেঙ্গল প্রেসিডেন্সির বাইরে ইন্ডিয়ার অন্য কোনো অঞ্চলে এই ক্রেজ পাইবেন না। স্যারের শিক্ষা সম্পর্কিত আলোচনা শেষ হলে আমি শেখ মুজিবুর রহমান সম্পর্কে স্যারের মতামত জানতে চাইলাম। তখনও শেখ সাহেব বেঁচে আছেন। স্যার একটু নড়ে চড়ে বসলেন, তারপর বললেন, 1969 থেকে 71 পর্যন্ত সময় শেখ সাহেব যারাই স্পর্শ করছেন তার মধ্যেই আগুন জ্বালাইয়া দিছেন। তারপরের কথা কইবার পারুম না। আমি গভর্নমেন্টের কারো সঙ্গে দেখা সাক্ষাৎ করি না। 72-তে একবার ইউনিভার্সিটির কাজে তার লগে দেখা করতে গেছিলাম। শেখ সাহেব জীবনে অনেক মানুষের সঙ্গে মিশছেন, তো আদব লেহাজ ছিল খুব ভালো। অনেক খাতির করলেন। কথায় কথায় আমি জিগাইলাম, আপনার হাতে তো এখন দেশ চালাইবার ভার, আপনি অপোজিশনের কি করবেন? অপোজিশন ছাড়া দেশ চালাইবেন কেমনে? জওহরলাল নেহরু ক্ষমতায় বসেই জয়প্রকাশ নারায়ণরে কইলেন, তোমরা অপোজিশন পার্টি গইরা তোলো। শেখ সাহেব বললেন, আগামী ইলেকশনে অপোজিশন পার্টিগুলা ম্যাক্সিমাম 5টার বেশি সিট পাইব না। আমি একটু আহত হইয়া কইলাম, আপনি অপোজিশনরে 100 সিট সাইডা দেবেন না? শেখ সাহেব হাসলেন। আমি সইলাইলাম। ইতিহাস শেখ সাহেবরে স্টেটসম্যান হইবার একটা সুযোগ দিছিল, তিনি এটা কামে লাগাইবার পারলেন না। দিন, তারিখ, সাল এসব আমার মনে থাকে না, আর আমি স্মৃতি থেকে এসব কথা লিখছি। অর্থনীতি বিভাগের শিক্ষক ডক্টর মজহারুল হক মারা গেছেন। ডক্টর হকের মৃত্যু রাজ্জাক স্যারকে খুব জখম করেছে। বারবার স্যার অর্থনীতি সম্মেলনে দেওয়া তার ভাষণটির কথা বলছিলেন। সেই সময় সাহস করে ডক্টর হক অনেকগুলো সত্য কথা বলেছিলেন, যা সকলের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পেরেছিল। ডক্টর হক রাজ্জাক স্যারের সতীর্থ কি ছাত্র ছিলেন সে খবর আমি কখনো জিজ্ঞেস করিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ মুজিবুর রহমান সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর মোজাফফর আহমদ চৌধুরীর মৃত্যুতেও তাকে অত্যন্ত ব্যথিত হয়ে উঠতে দেখেছি। মোজাফফর সাহেব ছিলেন রাজ্জাক স্যারের ছাত্র, অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখতেন। অন্য মানুষের কাছে শুনেছি, মোজাফফর সাহেব যখন 1952 সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করার কারণে জেলে গিয়েছিলেন, রাজ্জাক স্যার তার পরিবারের আংশিক দায় দায়িত্ব বহন করতেন। 1978 কি 79 সালের দিকে হবে, কানাডার টরেন্টো কি অন্টারিও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক প্রফেসর ওয়াহিদুল হক রাজ্জাক স্যারের বাড়ির নিচতলায় থাকতে আরম্ভ করেন। তিনি জিয়া সরকারের মন্ত্রীযন্ত্রী কিছু একটা হয়ে যাবেন এরকম গুজব শোনা যাচ্ছিল। পরে অবশ্য তিনি এরশাদ সরকারের অর্থমন্ত্রী হয়েছিলেন, সে অনেক পরের ব্যাপার। জিয়ার আমলে তিনি যখন এসেছিলেন রাজ্জাক স্যারের বাড়িতে থাকতেন এবং আহারাদি করতেন। স্যারের বাসায় যাওয়া আসা করতে গিয়ে ওয়াহিদুল হক সাহেবের সঙ্গে আমারও একরকম চেনা জানা হয়েছিল। সেবার তিনি 2 মাসের মতো ছিলেন। ওয়াহিদুল হক সাহেব চলে যাওয়ার পর স্যারের কাছে একটা তদবির নিয়ে গেলাম। আমাদের চেনা জানা একটা ছাত্র কানাডার কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করছিল। ওয়াহিদুল হক সাহেবের মতো একজন নামকরা প্রফেসরের কাছ থেকে যদি একটা সুপারিশপত্র আদায় করা যায়, ছাত্রটির ভর্তি হওয়ার পথ সহজ হয়। স্যারকে সমস্ত ব্যাপারটি খুলে বলেছিলাম। শুনেই স্যার মাথা দুলিয়ে বললেন, আমি পারুম না। আমি কিছুতেই বুঝতে পারলাম না স্যার এরকম অস্বীকার করলেন কেন। তার একটা অনুরোধে যদি ছাত্রের উপকার হয়, স্যার সে কাজটি করতে অসম্মত হবেন কেন? অতীতে আমি অনেককেই এরকম সাহায্য করতে দেখেছি। আমার ধারণা হলো স্যার না বললেও ভালো করে চেপে চুপে ধরলে শেষ পর্যন্ত তিনি ওয়াহিদুল হক সাহেবকে একটা চিঠি লিখবেন। 1 সপ্তাহের মধ্যে অনুরোধটা আমি 3-4 বার করলাম। একদিন স্যার মহাবিরক্ত হয়ে বললেন, এখান থেকে যাওয়ানোর পর ওয়াহিদুল হক আমার কাছে একখান পোস্ট কার্ডও লেখেন নাই। এইবার আসল ব্যাপার বুঝলাম। প্রথিতযশা অর্থনীতিবিদ মরহুম ডক্টর আবু মাহমুদও লিবিয়া থেকে আসার পরে রাজ্জাক স্যারের বাড়িতে থাকতেন।
তখন বিশ্ববিদ্যালয়ে ডক্টর মাহমুদের চাকরি ছিল না। বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক উপাচার্য ডক্টর ফজলুল হালিম চৌধুরীর সঙ্গে ডক্টর আবু মাহমুদকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ করার আবেদন জানান। সেই আবেদনের কারণেই ডক্টর আবু মাহমুদকে আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগপত্র দেওয়া হয়। নতুনভাবে চাকুরিতে যোগ দেবার পর ডক্টর আবু মাহমুদকেও রাজ্জাক সাহেবের নামে অনেক আজে বাজে কথা বলতে শুনেছি। প্রফেসর ওয়াহিদুল হক কিংবা ডক্টর আবু মাহমুদকে অহেতুক খাটো করে দেখানো অথবা প্রফেসর রাজ্জাককে তাদের তুলনায় মহৎ করে দেখানোর জন্য এ বিষয়গুলোর উল্লেখ করা হচ্ছে না। রাজ্জাক স্যারের কাছাকাছি থাকার সময় যেসব ব্যাপার আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি এবং যেগুলো স্মৃতি থেকে এখনো হারিয়ে যায়নি, সেগুলো প্রকাশ করা আমার একটা দায়িত্বও বটে। মুখ্যত সে কারণেই প্রফেসর ওয়াহিদুল হক এবং ডক্টর আবু মাহমুদের প্রসঙ্গ উত্থাপন করলাম। স্যারকে এ নিয়ে কখনো উচ্চবাচ্য করতে আমি শুনিনি। শেষ হলো আজকের পর্ব। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।